আজকে এখন দ্বাদশ শ্রেণীর কবিতা কবি জীবনানন্দ দাশের শিকার কবিতাটি পড়াব। তো আমরা জানি সৃষ্টির সঙ্গে স্রষ্টার যেমন সম্পর্ক থাকে, ঠিক তেমনই কবিতার সঙ্গে কবিরও কিন্তু সম্পর্ক থাকে। তাই স্বাভাবিকভাবে কবিতাটি পড়ার আগে বা পড়ানোর আগে আমাদের কবি সম্পর্কে, কবি জীবনানন্দ দাশ সম্পর্কে আমাদের কিন্তু দু চার কথা জেনে নিতে হবে। রবীন্দ্র পরবর্তী সময়ে কবিদের মধ্যে জীবনানন্দ দাশ বাংলা কাব্যধারায় এক ভিন্ন শ্রেণীর কবি। কবি জীবনানন্দ তাঁর নিজ গুণে কিন্তু স্বতন্ত্র। বাংলাদেশের বরিশালে কবি 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পেশায় অধ্যাপক ছিলেন। তাঁর কবিতা গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা, সাতটি তারার তিমির প্রভৃতি বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথের কথায় জীবনানন্দ দাশ চিত্ররূপময় কবি। এই কবির মৃত্যু খুব দুঃখজনক। 1954 খ্রিস্টাব্দে 14 অক্টোবর এক সন্ধ্যায় বালিগঞ্জে রাস্তা পারাপার করতে গিয়ে এক ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন। কিন্তু 8 দিন পর 22 অক্টোবর রাত 11:35 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যাই হোক, মৃত্যুর এত বছর পরেও পাঠক হৃদয়ে তিনি শ্রদ্ধেয় ও বিখ্যাত। এবার আমরা কবিতার ভাববস্তু সম্পর্কে দু চার কথা জেনে নেব। প্রথমেই যদি ভাববস্তু সম্পর্কে একটা ধারণা থাকে তাহলে কবিতাটি আমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা কবিতার ভাববস্তু বলছি। শিকার কবিতাটি চিত্রিত হয়েছে অপরূপ একটি শীত ঋতুর ভোরবেলার দৃশ্য। সেখানে বিভিন্ন উপমায় চিত্রিত করেছেন আকাশের রং, গাছপালার রং, আকাশের তারা, দেশওয়ালিদের দ্বারা আগুন জ্বালানো, তারপর হরিণ, ঘাস, নদীর জল প্রভৃতি বিভিন্ন উপমায় তিনি বিভিন্ন উদাহরণের সাহায্যে তিনি কবিতার মধ্যে দিয়ে বুঝিয়েছেন। কবি বলেছেন এগুলো বাংলা পল্লী প্রকৃতিতে সবই যেন জীবন্ত এবং প্রাণবন্ত, কিন্তু এমনই এক সুন্দর পরিবেশে চিত্রিত হয়েছে প্রাণভয়ে ভীত এক হরিণের মৃত্যু, যার ফলে তৈরি হয়েছে এক বিষাদ ঘন পরিবেশ। প্রকৃতির এমন শান্ত সৌন্দর্যকে ছিন্ন ভিন্ন করে দেয় হৃদয়হীন যান্ত্রিক সভ্যতার কিছু ভদ্র মানব সন্তানেরা, যার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে তাদের হিংস্রতা ও বর্বরতা। কবিতায় দুবার ভোরের কথা উল্লেখ করা হয়েছে এবং এই দুবার ভোর দুটো ঘটনা কবি চিত্রিত করেছেন। প্রথমবার ভোরে তিনি মোহময় প্রকৃতির, অপরূপ প্রকৃতির তিনি চিত্র বর্ণনা করেছেন, আর দ্বিতীয় ভোরে তিনি সেই মোহময় অপরূপ প্রকৃতির কোলে লালিত হরিণের মৃত্যুর মধ্য দিয়ে এক বিষাদ ঘন পরিবেশ তিনি কিন্তু কবিতার মধ্য দিয়ে চিত্রিত করেছেন। এটা হলো কবিতার ভাববস্তু। এবার আমরা কবিতার উৎস সম্পর্কে জেনে নেব। আলোচ্য আমাদের শিকার কবিতাটি প্রথম বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীতে এই কবিতাটি, শিকার কবিতাটি, বনলতা সেন এবং মহাপৃথিবী কাব্যগ্রন্থে কিন্তু সংকলিত হয়। তাই আমাদের পরীক্ষায় যে কোনো একটি কাব্যগ্রন্থের নাম লিখলেই কিন্তু হবে। এবার আমরা কবিতাতে আসব। কবিতার ব্যাখ্যাগুলো, শব্দার্থগুলো আস্তে আস্তে জেনে নেব। প্রথমে আমি কবিতার 3-4টে লাইন পড়ছি। ভোর, আকাশে রং ঘাস ফড়িংয়ে দেহের মতো কমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়া পালকের মতো সবুজ, একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধূলি মতির মেয়েটির মতো। প্রথমে দেখো, কবিতাটি শুরু হয়েছে ভোর। ভোর, আকাশে রং ঘাস ফড়িংয়ে দেহের মতো কমল নীল। তাহলে প্রথমেই আমরা জেনে নেব এই শব্দার্থগুলো। ঘাস ফড়িং হচ্ছে ঘাসের মতো সবুজ রঙের এক ফড়িং বা ঘাসের উপর বসে এমন। কোমল শব্দার্থ হচ্ছে নরম, আর নীল, কোমল নীল শব্দার্থ হচ্ছে হালকা নীল। এবার আমরা ব্যাখ্যাটা জেনে নেব। এই কবিতার প্রথমেই
অপরূপ একটি ভোরবেলার দৃশ্যের সূচনার মধ্য দিয়ে কবিতাটি কবি শুরু করেছেন। আকাশের হালকা নীল রং দেখা যাচ্ছে। কবি এই রঙকে ঘাসফড়িংয়ের গায়ের নীল রঙের সঙ্গে কিন্তু কবি তুলনা করেছেন। এই নীল রং কিন্তু কটকটে গাঢ় নীল রং নয়, উগ্র নয়, যা চোখকে কষ্ট দেয় বা পীড়া দেয়। হালকা কোমল নীল, ভোরের শান্ত পরিবেশে প্রস্ফুটিত আলোয় বেশ মানানসই। ভোরবেলার আকাশের রং এখানে তুলনীয় হয়েছে ঘাসফড়িংয়ের কোমল নীল দেহের সঙ্গে। অন্যভাবেও বলা যেতে পারে নীল আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল। প্রথম লাইনটির ব্যাখ্যা হলো। এবার আমরা দ্বিতীয় লাইনের ব্যাখ্যাতে আসছি। দ্বিতীয় লাইনটা একবার পড়ছি। চারিদিকে পেয়ারা নোনার গাছ টিয়া পালকের মতো সবুজ। শব্দার্থ হচ্ছে, নোনা শব্দ অর্থ হচ্ছে আতা জাতীয় এক ফল বিশেষ। এবার লাইনটার ব্যাখ্যা করছি। কবি তারপর এই লাইনটার মধ্যে দিয়ে কবি বলেছেন, পেয়ারা ও নোনা গাছের উল্লেখ করে পল্লী প্রকৃতি পরিচিত এক ভোরের ছবি আমাদের সামনে কবিতার মধ্য দিয়ে যেন কবি তুলে ধরেছেন। ভোরের মনোরম অপরূপ মোহময় আলোয় গাছগুলিকে দেখা যাচ্ছে। যে গাছগুলির রং অনেকটা টিয়া পাখির পালকের মতো কিন্তু সবুজ। দেখে মনে হচ্ছে কবি যেন শব্দচয়ন বা ভাষার মধ্য দিয়ে প্রকৃতির যেন সে অপরূপ ছবি কিন্তু তিনি এঁকেছেন। এবার কবিতার পরের লাইনে আসছি। একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগার বাসর ঘরে, সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। শব্দার্থগুলো আমরা একটু জেনে নিই। বাসর ঘর, যে ঘরে বরকনে বিবাহ রাত্রি যাপন করে। গধূলি, গধূলি হচ্ছে সূর্যাস্তকাল বা দিনরাত্রির সন্ধিক্ষণকে গধূলি বলা হয়। আর মদির শব্দ অর্থ হচ্ছে মত্ততাজনক বা নেশাচ্ছন্ন। তাহলে গধূলি মদির শব্দটি অর্থ হচ্ছে একই সঙ্গে যে সূর্যাস্তকাল মত্ততাজনক, তাকে বলা হচ্ছে গধূলি মদি। তো এবার লাইনটা ব্যাখ্যাটা আমি করছি। কবি বলেছেন যে ভোরের আকাশে প্রভাতের প্রস্ফুটিত আলোয় মনে হচ্ছে যেন সব তারারা নিভে গেছে, কিন্তু এই সব তারা নিভে গেলেও কবি লক্ষ্য করেছেন একটি তারা কিন্তু এখনো আকাশের মধ্যে রয়েছে। স্বাভাবিকভাবেই ভেবে নেওয়া যেতে পারে ওই যে তারাটি রয়েছে ওটা শুকতারাও বলা যেতে পারে। রাতের অন্ধকারে তার যে দীপ্তি ঔজ্জ্বল্য তা ভোরের আলোয় অনেকটা কিন্তু ম্লান হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। কবি এই দৃশ্যের সঙ্গে কবি বর্ণনা করেছেন বা উপমা টেনেছেন যে পাড়াগাঁয়ের বাসর ঘরে সবে বিয়ে হওয়া কনে বউটি কি করে, লাজে রাঙা অবস্থায় কিন্তু সে থাকে। তার সঙ্গে তুলনা করেছে আকাশের ওই তারাটিকে, যে তারাটি আকাশের মধ্যে একা রয়েছে। এবার বলছে বাসর ঘরে বরকনেকে সঙ্গে করে অনেকে নিয়ে আসে, তারা একে একে সবাই বিদায় নিয়েছে, কিন্তু ওই নববধূটি, ওই গ্রাম্য বধূটি লজ্জাবনত চিত্তে সে বাসর ঘরে কিন্তু বসে রয়েছে। এই অবস্থার সঙ্গে কবি আকাশের মধ্যে যে তারাটা দেখা যাচ্ছে তার সঙ্গে কবি কিন্তু কি করেছে, তুলনা করেছে। আকাশের তারা একা হয়ে যাওয়ার সঙ্গে এই গ্রাম্য বধূটির কিন্তু কবি মিল খুঁজে পেয়েছেন, যেন শিল্পীর তুলিতে আঁকা এক আশ্চর্য ছবি এই কবিতার এই লাইনগুলোর মধ্য দিয়ে ফুটে উঠেছে। এবার আমরা পরের লাইনতে আবার আসছি। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল, হাজার হাজার বছরে আগে এক রাতে তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনো। এবার আমরা শব্দার্থগুলো জেনে নিই। মিশর হচ্ছে আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত, যেটি ইজিপ্ট নামে পরিচিত দেশটি। মানুষী শব্দের অর্থ হচ্ছে নারী বা কন্যা। তাহলে মিশরের মানুষী বলতে মিশর দেশীয় কন্যাকে বোঝানো হয়েছে। নীলমদ মানে এক প্রকার মদ বিশেষ। এবার এই চারটে লাইনের ব্যাখ্যা আমরা একসঙ্গে জেনে নিই। কবি এই লাইন চারটের মধ্যে দিয়ে কবি বলতে চেয়েছেন ভোরের আকাশে একটি তারার বর্ণনার প্রসঙ্গে কবি একটি সুন্দর চিত্রকল্প, একটি সুন্দর উপমা ব্যবহার করেছেন। হাজার হাজার বছর আগে
এক মিশরীয় প্রেমিকা তার প্রিয় প্রেমিকের নীল মদের গ্লাসে কী করেছিল, তার বক্ষস্থলের অলঙ্কার থেকে একটি শুভ্র মুক্তা নিয়ে রেখেছিল এক রাতে। সেই একটি মুক্তাটি, সেই একা মুক্তাটির মতো ভোরের আকাশী তারাটি কিন্তু একা। তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এখানে কবি আকাশের যে একটি তারা রয়েছে তার সঙ্গে ওই মদের গ্লাসে রাখা মুক্তার সঙ্গে কবি কী করেছেন, মিল খুঁজে পেয়েছেন, সাদৃশ্য খুঁজে পেয়েছেন, বা একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছেন। এইভাবে পল্লী গ্রামের বাসর জাগার বধূটির চিত্রকল্প, অন্যদিকে মিশরীয় প্রেমিকার চিত্রকল্প বা উপমা, এক অনবদ্য কবির কিন্তু সৃষ্টি। এইভাবেই সমগ্র কবিতা জুড়ে বিভিন্ন উপমা, বিভিন্ন চিত্রকল্পের মধ্যে দিয়ে আমরা আমাদের বাংলার ভোরের যে প্রকৃতির যে সৌন্দর্য সেগুলো কিন্তু কবি জীবনানন্দ দাশ ফুটিয়ে তুলেছেন। এবার আমরা কবিতার পরের লাইনে আসছি, তোমরা বইটি দেখো। হিমে রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন। শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। শব্দার্থগুলো একটু জেনে নিই। হিমের মানে হচ্ছে শীতের বা শীতল। মানে হচ্ছে গরম বা তাপ বা উষ্ণতা। দেশওয়ালিরা মানে হচ্ছে নিজের দেশের বা দেশীয় লোকজনকে বোঝানো হয়েছে। মোরগ ফুল মানে হচ্ছে মোরগে ঝুঁটির মতো লাল বা রক্তবর্ণ। দুমড়ে শব্দের অর্থ হচ্ছে কুঁচকে, মুচড়ে বা বেঁকে। এবার আমরা লাইনগুলো ব্যাখ্যা জেনে নিই। কবি এই লাইনগুলোর মধ্য দিয়ে শীতের রাতে শরীর গরম রাখার জন্য দেশীয় বা স্থানীয় মানুষেরা কি করে, মাঠে আগুন জ্বালে, শুকনো অসত্য পাতা জড়ো করে। এই দৃশ্য শুধু কবিতাতে নয়, আমরা শীতের সময় আমাদের এই বাংলাতেও আমরা কিন্তু দেখতে পাই যত্রতত্র। সেই পাতা কি হয়, দুমড়ে মুচড়ে গিয়ে জলে সারা রাত। এই জ্বলন্ত আগুনের রং কার মতন, মোরগ ফুলের মতো লাল। কিন্তু সেই ভোরের সূর্যের আলোয় যখন জ্বলে উঠল, সেই আগুনের উজ্জ্বলতা অনেকটাই ম্লান হয়ে পড়ল, ফ্যাকাশে হয়ে পড়ল। ভোরের আগে রাতের আঁধারে তার রং ছিল কুমকুমের মতো লাল, সূর্যের আলোয় তা অনেকটা হয়ে পড়ল, ফ্যাকাশে হয়ে গেছে। এটা বোঝানোর জন্য অপূর্ব একটা উপমা আশ্রয় নিয়েছেন, যা চোখে দেখা যায় না, যা কল্পনা করে নিতে হয়, যা অনুভব করে নিতে হয়। তো সেই লাইনটা আমি পড়ছি। কবি বলেছেন যে সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই, আর হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। এই লাইনগুলো, দুটো লাইনের মধ্যে ব্যাখ্যাগুলো একটু আমরা জেনে নিই। কুমকুম হচ্ছে এক ধরনের প্রসাধনী সামগ্রী। বিবর্ণ হচ্ছে বর্ণহীন বা ফ্যাকাশে। তো কবি বলেছেন যে রোগা অর্থ হচ্ছে, এই যে রোগা শালিকের কথা বলা হয়েছে, রোগা অর্থ হচ্ছে শীর্ণকায়, দুর্বল, যা হচ্ছে নিস্তেজ, কাজেই উজ্জ্বল, এর মধ্যে কোনো উজ্জ্বলতা বা দীপ্তি নেই। স্বাভাবিকভাবে এই যে রোগা শালিকের কথা বলা হয়েছে, সে যেহেতু দুর্বল, তার মধ্যে নিস্তেজ একটা ভাব রয়েছে, তার মনের যে সমস্ত ইচ্ছা, স্বাদ, বাসনা, স্বপ্ন, তা কিন্তু তার পূরণ হয় না। এই শালিকের অবস্থার সঙ্গে রাতে জ্বলা সেই আগুনের কবি কিন্তু কি করেছে, একটা তুলনা টানার চেষ্টা করেছে। আগুনের রং এমনই হয়ে গেছে কি, বিবর্ণ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। এরকম ধরনের চিত্রকল্প বা উপমা দেখে বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন যে এই রকম উপমা আমি ভূভারতে তিনি কিন্তু দেখেননি। এবার পরের দুটো লাইন পড়ছি। সকালের আলোয় টলমল শিশিরের চারিদিকে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডালার মতন ঝিলমিল করছে। টলমল শব্দের অর্থ হচ্ছে কম্পমান, কাঁপছে এমন বা দোলায়মান। ঝিলমিল শব্দ অর্থ হচ্ছে মৃদু উজ্জ্বলতা বা ঈশ্বর উজ্জ্বল দীপ্তি। এবার লাইন দুটো ব্যাখ্যা আমরা জেনে নিই।
কবি এই লাইন দুটোর মধ্য দিয়ে বাংলার সে অপূর্ব সুন্দর ছবি কিন্তু কবি লাইনগুলোর মধ্য দিয়ে ফুটে উঠেছে। এই চিত্রকল্পের ব্যবহার কবি কাব্যগুণকেও যেন অনেকখানি বাড়িয়ে দিয়েছে। ছবিটি হলো চারিদিকে বনের গাছগুলোয় পাতায় পাতায় শীতের সময়, শীতের রাতে কি হয়েছে, শিশির জমে টলমল করছে। তাতে ভোরের সূর্যের আলো পড়ায় যেন সেগুলো ঝিলমিল করছে। দেখে মনে হচ্ছে ময়ূরের সবুজ নীল ডানার অকৃত্রিম সৌন্দর্যের সঙ্গে কি হয়েছে, মিল রয়েছে। এই দিক থেকে এই চিত্রকল্পটি কবির কাব্যিক গুণ যেন অনেকখানি বাড়িয়ে দিয়েছে। এইভাবেই কবিতার প্রথম অংশে ভোরের বর্ণনা করতে গিয়ে কবি আমাদের পল্লী বাংলার, এই বাংলার ভোরের যে প্রাকৃতিক সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য কবি কিন্তু ছত্রে ছত্রে ফুটিয়ে তুলেছেন। আজকে কবিতার এতটা অংশ পড়ানো থাকলো। পরের ভিডিওতে কবিতার পরবর্তী অংশ পড়াবো।